আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে কাজ, শক্তি ও ক্ষমতা লেকচার নাম্বার 3-এ। দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড, আই এম সরি। আমি মাসুদ জাভেদ জিমি আছি তোমাদের সবার সাথে, এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক মানুষজন, ভাইয়ারা জয়েন করেছো। ফাহাদ, যেটা বলছিলা, ইনশাল্লাহ যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা অবশ্যই ক্লাসের সংখ্যা বাড়াবো। ক্লাসে সঠিকভাবে, ভালোভাবে তোমাদের বুঝতে শেখানোর জন্য যতগুলো ক্লাস নেওয়া দরকার আমরা ইনশাল্লাহ সেটা নিব। ঠিক আছে, নুসরাত, সুমা, আসিফ হোসেন, দেখতে পাচ্ছি শাহিনুর, আসিফ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন এবং আশা করছি আল্লাহ আপনাদের সবাইকেও ভালো রেখেছেন। অর্পা, অন্বেষা, সুমা, এই তো কি অবস্থা সবার? সবার কি অবস্থা, কেমন আছি সবাই? আর হচ্ছে তোমাদের অন্যদিকে আরেকটা চ্যাপ্টার শুভ ভাই পড়াচ্ছেন। শুভ ভাই যেন কোন চ্যাপ্টারটা পড়াচ্ছেন? নিউটনীয় বলবিদ্যা সম্ভবত, তাই না? শুভ ভাই মোস্ট প্রবাবলি নিউটনীয় বলবিদ্যা পড়াচ্ছে আর আমি কাজ, শক্তি, ক্ষমতা পড়াচ্ছি। কোনটা কোনটা কি? মুহিবুল, অর্পা, ওকে ওকে, চ্যাপ্টার নাম্বার 4 নিউটনীয় বলবিদ্যা পড়াচ্ছেন ভাইয়া। ঠিক আছে। সো প্যারালালি দুটো চ্যাপ্টার আশা করি ঠিকঠাক মতো সবাই যাইতে পারতেছো, এবং এটা আসলে দরকার, কারণ কলেজেও দেখা যায় যে অল্টারনেটিভলি দুজন টিচার দুটো চ্যাপ্টার শুরু করে দেয়। তো আমাদেরও সেটা করতে হয়। এই অধ্যায়ের উপর কয়টি ক্লাস হবে? এই অধ্যায়ের উপর ডোন্ট নো, 7টা, 8টা, 9টা যদি দরকার পড়ে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তোমাকে বেশি সময় দেওয়া যাবে না সাদ, খাতায় লেখার জন্য তোমাকে বেশি সময় দেওয়া যাবে না। অবশ্যই যথেষ্ট পরিমাণ সময় দেয়া হবে। ঠিক আছে, নাম পড়তে বারবার রিকোয়েস্ট করার কোনো দরকার নাই। নাম আসলে ভাইয়া যাদেরটা পড়বেন পড়ে ফেলবেন। দেওয়ান ফারদিন, কি অবস্থা? হইছে হইছে দেওয়ান ফারদিন, রিল্যাক্স। আই গট ইউর টেক্সট, আই গট ইউর আননেসেসারি বিগ টেক্সট, কোনো দরকারই ছিল না। ঠিক আছে, একদম ঝামেলা করবি, বেশি গ্যাঞ্জাম করবি, স্প্যামিং করবি, তোকে সহ ধরে ব্যান করে দিব। ঠিক আছে, এখনো টের পাচ্ছিস না? ফারদিন সাবধান, অদ্ভুত অদ্ভুত, সাবধান থাকিস। ঠিক আছে, আপনার মোটিভেশন হওয়া উচিত আপনার রেজাল্ট, আপনার মোটিভেশন হওয়া উচিত আপনার মায়ের মুখের হাসি, আপনার মোটিভেশন হওয়া উচিত আপনার বন্ধু বান্ধবদের ভিতরে আপনাকে সবাই সাবাস সাবাস বলছে সেটা। আপনার মোটিভেশন হওয়া উচিত আপনার সমস্ত আত্মীয় স্বজনরা আপনাকে নিয়ে বাহ 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 করছে। এই সবগুলো জিনিসপত্র আপনার মোটিভেশন হওয়া উচিত। তো নিজের বাবা মা আসলে কি পরিশ্রমটা করছে সেইটা আসলে তোমরা দেখছো, আমরা আসলে কি করছি এটা আসলে আমরা তোমাদের সবার জন্যই করছি। ঠিক আছে, সো আমাদের পড়ানো এবং বাবা মার ওইটুকু মেহনতকে কাজে লাগিয়ে, ঠিক আছে, তোমরা যদি তোমাদের পড়ালেখাটা ঠিকভাবে করতে পারো তাইলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, সবার কমেন্ট যাচ্ছে। ঠিক আছে, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সময়ের সাপেক্ষে পিছিয়ে পড়ো নাই, সময়ের সাপেক্ষে তোমরা ঠিক আছো, সময়ের সাপেক্ষে তোমরা ঠিকই আছো। সো ব্যাপারটা খুলে দেওয়া যেত না? ঠিক আছে, হ্যাঁ সবাই জয়েন করে ফেলো, জলদি সবাই জয়েন করে ফেলো। সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন, আমরা আজকের ক্লাসটা শুরু করে দেই। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত কি নিয়ে পড়ালেখা করব? কেন? ও তো আমি সবসময় এভাবেই করতাম। মারবো আমি, ঠিক করে দাও। কত সুন্দর করে দেখি শুনে। এই কি যে, দাঁড়া আসতেছি, দাঁড়া সবাই। ওকে এভরিওয়ান, খেয়াল করি। ঠিক আছে, ওকে এগুলো হইলো। আজকে আমরা কি করব? আজকে আমরা গতদিন যেই চ্যাপ্টারটা মানে যেই টপিকটা পড়ছিলাম, স্প্রিং বল রিলেটেড একটা দুইটা ম্যাথ সলভ করব। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই জিনিসটা আমরা আজকে শিখব, এবং এইটা আমাদের আজকের পড়ালেখার ভিতরে মানে মোটামুটি বেশ
গুরুত্বপূর্ণ একটা টপিক, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এরপরে যেটা আছে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এইটা তেমন কিছু না, এইটা লামসাম দুইটা টপিক, জাস্ট হালকা করে একটু দেখে রাখবো। এরপরে আমাদের কি দেখা লাগবে, এরপরে আমরা দেখব হচ্ছে স্থিতিশক্তি এবং বিভব শক্তি। ঠিক আছে, সরি, স্থিতিশক্তি আর বিভব শক্তি একই কথা, বিভব শক্তি আর গতি শক্তি, এই দুটো জিনিসপত্র আমরা আজকের তারিখে দেখার চেষ্টা করব। ঠিক আছে, আর লাস্টে আরো কিছু গাণিতিক উদাহরণ আমাদের জন্য থাকবে, গাণিতিক সমস্যা। ঠিক আছে, সো এই টপিকগুলো আসো আমরা সবাই মিলে টপিকের ভিতরে চলে যাই। কাজ শক্তি ও ক্ষমতার প্র্যাকটিস বুকটা রেডি হচ্ছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা খুব দ্রুতই, পেয়ে যাবেন আশা করি। তো প্র্যাকটিস বুক পাওয়ার আগ পর্যন্ত আমি সবার উদ্দেশ্যে যে এটা বলবো সেটা হচ্ছে মেইন বইটা ফলো করো। শাহজাহান তপন স্যারের বই হইলে সবচাইতে ভালো হয়, যদি ইসাক স্যারের বইও পড়ো তাহলে ফাইন, ইসাক স্যারের বই পড়লেও ঠিক আছে, বাট শাহজাহান তপন স্যারের বইটা সবচাইতে সহজে লিখা আছে। ঠিক আছে, সবচাইতে সহজে লিখা দেওয়াটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইতে, একদম সুন্দর গুছায় দেওয়া আছে। সো ওরকম সুন্দর গুছানো একটা প্রিপারেশন তুমি যদি নিতে চাও, শাহজাহান তপন স্যারের বইটা পড়া ভালো, মানে জাস্ট ভালো লাগা থেকে, আমার ভালো লাগে বলে বললাম আর কি। আচ্ছা যাই হোক, কি বলা হয়েছে কোয়েশ্চেন খেয়াল করি, 2000 নিউটন পার মিটার। শুরুতেই আমরা 2-3টা অঙ্ক করবো, তাহলে দেখো শুরুতেই স্প্রিং বল দ্বারা কৃত কাজের ম্যাথ, তাহলে আমরা শুরুতেই কি করি, শুরুতেই আমরা ম্যাথ সলভ করে ফেলি 1-2টা। গত দিনের পড়ালেখাটা একটু মনে করে দেখো, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্রটা কি ছিল, স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্রটা কার কার মনে আছে? স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্রটা ছিল W is equals to half of k into x final square minus x initial square. W equals to half of k x final square minus x ইনিশিয়াল স্কোয়ার। এটা ছিল স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ অথবা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এইটার উদাহরণ। যদি কখনো এরকম হইতো যে এক্স ইনিশিয়ালের ভ্যালু কত, এক্স ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে 0, তার মানে কোত্থেকে শুরু হচ্ছে বস্তু ঠিকানাটা বা সরল সন্ধিত স্পন্দনটা শুরু হচ্ছে কোত্থেকে, সাম্যাবস্থা থেকে। তাহলে এক্স ইনিশিয়াল ইকুয়ালস টু যদি 0 হয় এবং এক্স ফাইনাল ইকুয়ালস টু যদি কি হয়, এক্স হয়, তখন কি লেখা যাইতো, তখন লেখা যাইতো W ইজ ইকুয়ালস টু কি, W ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তখন এইটাই লেখা যাইতো W ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ফাইন, তাহলে আমরা চলে আসি, আমরা আমাদের অঙ্কের দিকে একটু ফোকাস করি। কি বলা হয়েছে, বলা হয়েছে হচ্ছে 2200 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং এর সাথে সংযুক্ত একটি ব্লক কোনো অনুভূমিক তলের উপর দিয়ে চলাচল করতে পারে। খুব ভালো কথা, দ্যাট মিনস এইরকম একটা সিনারিওর কথা আমাকে বলতেছে। কিরকম সিনারিওর কথা বলতেছে, যে এই হচ্ছে একটা দেয়ালের সাথে মনে করি একটা স্প্রিং, সো এই স্প্রিংটার সামনে কি হয়ে, সরি মাই ব্যাড, স্প্রিংটার সামনে কি হয়েছে, স্প্রিংটার সামনে একটা কাঠের ব্লক বা কোনো কিছুর ব্লক আটকায় দেওয়া হয়েছে এবং অনুভূমিক তলের উপর দিয়ে এটা কি করতে পারে, তাহলে এই মনে করি একটা অনুভূমিক তল এখানে আছে, এই অনুভূমিক তলের উপর দিয়ে এই বস্তুটা চলাচল করতে পারে। তো বস্তুটা চলাচল করবে মানে কি ঘটবে, বস্তুটা চলাচল করবে মানে স্প্রিংটা সংকুচিত হবে বা প্রসারিত হবে। আচ্ছা, ব্লকটির উপর স্প্রিং বল দ্বারা কৃতকাজের হিসাব করো যখন ব্লকটি কি বলছে, x1 ইকুয়ালস টু 0 থেকে x ফাইনাল ইকুয়ালস টু 0.15 মিটারে যায়। আই এম সরি, x1 ইকুয়ালস টু 0 থেকে x ফাইনাল ইকুয়ালস টু 0.15 মিটার পর্যন্ত যায়। তাহলে এখানে আমরা কি করতে পারবো বাচ্চা লোক, খেয়াল করি, যেহেতু আমাদের স্প্রিং ধ্রুবকের ভ্যালু দিয়ে দেওয়া আছে, কে এর ভ্যালু আমরা জানি, এক্স ইনিশিয়াল জানি, এক্স ফাইনাল জানি, তাহলে আমরা যদি ডব্লিউ বার করতে চাই তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, ডব্লিউ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে হাফ অফ কে এক্স ফাইনাল স্কোয়ার, বা এটাকে x2 স্কোয়ার লিখতে পারি আমরা, কি লিখতে পারি এটাকে, ও এক্স ফাইনাল লিখছে তাহলে এটা এক্স ইনিশিয়াল, তাহলে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার
তো এখানে এক্স ইনিশিয়ালের কোনো কিছু নাই, হাফ ইন্টু হচ্ছে 2200 ইন্টু এক্স ফাইনালের ভ্যালু কত, এক্স ফাইনালের ভ্যালু হচ্ছে 0.15 স্কোয়ার। দেয়ারফর এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সারটা চলে আসবে। মোটামুটি সবাই যে অ্যান্সারটা দিচ্ছ 24.75, 24.75 আই বিলিভ অ্যান্সারটা সবারই হয়েছে। সো 1100 ইন্টু 0.15 স্কোয়ার, 1100 ইন্টু 0.15 স্কোয়ার, 24.75। ভেরি গুড এভরিওয়ান, 24.75 জুল, 24.75 জুল। ওকে এভরিওয়ান, গট ইট? সবাই পারছেন তাইলে? সবাই পারছো? আসো আমরা সামনে আগায় যাই। সবাই পারছে, এখানে আমি দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার দিছে। তানিয়া, তাসনিয়া, লিমা, অনিক, অর্পা, সাগর, মন্দিরা, তাহিয়াতুল, অনেকেই অনেকেই। ঠিক আছে, ওকে। দেওয়ান ফারদিন আবার এক কাঠি সরেশ, দেওয়ান কাঠি আবার পুরোটা লিখছে। ঠিক আছে, সরি, মানে দেওয়ান ফারদিন এক কাঠি সরেশ, ও আবার পুরোটা লিখছে। ঠিক আছে, না এক্স আই কে আগে দেই নাই, এক্স আই কে আগে দিলে একটা ঋণাত্মক অ্যান্সার আসতো। ঠিক আছে, এক্স আই কে আগে দিলে একটা ঋণাত্মক অ্যান্সার আসতো, ঋণাত্মক অ্যান্সার আমরা নিতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা দেই নাই আর কি। ঠিক আছে, আবরার, নাদিম, ওকে ফাইন। এরপরে কি বলা হয়েছে খেয়াল করো, এরপরে কি বলা হয়েছে, এক্স আই ইকুয়ালস টু 0.15 মিটার থেকে এক্স ফাইনাল ইকুয়ালস টু 0.10 মিটার অবস্থানে যায় বাহ্যিক বল দ্বারা। কি বলছে আমাদেরকে এখানে? বাহ্যিক বল দ্বারা কাজের মান, পরিমাণ, কাজের পরিমাণটা কত সেটা হিসাব করতে বলছে। তো এখানে আর আমরা ছবিটা আঁকলাম না, ছবিটা না এঁকে আমরা যদি সলভ করে ফেলি, তাহলে এক্স ফাইনাল তুমি জানো, এক্স ইনিশিয়াল তুমি জানো, তাহলে আরো একবার ডব্লিউ ইকুয়ালস টু কি লেখা যাবে, ডব্লিউ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে হাফ অফ কে, বাহ্যিক বল দ্বারা কৃত কাজের পরিমাণ বের করতে বলছে, তাইলে হাফ অফ কে ইন্টু এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। দেয়ারফর এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো হচ্ছে হাফ অফ কে, আচ্ছা কে এর ভ্যালুটা বসায় দেই। কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা হচ্ছে 2250, সরি 2200। তাহলে এখানে কি বসাচ্ছি, এখানে বসাচ্ছি হচ্ছে এক্স ফাইনাল। তো খেয়াল করো এক্স ফাইনালটার ভ্যালু কত, এক্স ফাইনালটার ভ্যালু হচ্ছে -0.10। তাইলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো -0.10, -0.10। এই টোটালটার কি করব, এই টোটালটার স্কোয়ার করব, এই টোটালটার স্কোয়ার করে মাইনাস দিয়ে কি লিখবো, মাইনাস দিয়ে লিখবো হচ্ছে এক্স ইনিশিয়াল, দ্যাট মিনস 0.15, 0.15 এই টোটালটার স্কোয়ার করব। তাহলে মাইনাস 0.10 স্কোয়ার, -0.10 স্কোয়ার, বাইরে আমাদের কি আছে, বাইরে আছে আমাদের 1100, 1100 ইন্টু, আই থিঙ্ক সবার অ্যান্সারটা হয়ে গেছে। সো 0.10 স্কোয়ার মাইনাস, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেই, 0.10 মাইনাস 0.15 স্কোয়ার, 13.75, এর মধ্যে আবার কে জানি 35 পয়েন্ট সামথিং লিখছে, 13.75 আসছে বাচ্চা লোক। তাহলে এটার অ্যান্সারটা কত পাইলাম, এটার অ্যান্সারটা পাইলাম হচ্ছে -13.75 জুল, -13.75 জুল। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। কে কে যেন ভুল অ্যান্সার দিচ্ছিস বাবু? বাইজিদ, বাইজিদ 10 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার বলছিস, ওটা অ্যান্সার হবে না, 10 পয়েন্ট সামথিংটা অ্যান্সার হবে না। বাইজিদ 10 পয়েন্ট সামথিংটা অ্যান্সার হবে না। হ্যাঁ এগুলা ইজি, এগুলো সহজ, এগুলো সহজ। ওকে,
কাজের মান ঋণাত্মক হইতে পারে না? বলের দ্বারা কাজ যদি ধনাত্মক হয় তাহলে বলের বিপরীতে কাজ ঋণাত্মক হয়, বলের দ্বারা কাজ যদি পজিটিভ হয় তাহলে বলের বিপরীতে কাজ ঋণাত্মক হয়। এখানে ঋণাত্মক দ্বারা কি বোঝানো হচ্ছে? ঋণাত্মক দ্বারা এটাই বোঝানো হচ্ছে স্প্রিংটা শুরুতে কি ছিল? স্প্রিংটা শুরুতে প্রসারিত অবস্থায় ছিল। এক্স ইনিশিয়াল ইকুয়ালস টু হচ্ছে 0.15 মিটার, এক্স ইনিশিয়াল ইকুয়ালস টু 0.15 মিটার। তাহলে এখানে জিনিসটা কি ছিল? এখানে জিনিসটা প্রসারিত অবস্থায় ছিল। এক্স ফাইনালে এসে এটা কি হয়ে গেছে? এটা সংকুচিত হয়ে গেছে। সো প্রসারণ থেকে এটা কি হয়ে গেছে? এটা ফাইনালে এসে নেগেটিভ হয়ে গেছে, তার মানে এটা সংকুচিত হয়ে গেছে। সংকুচিত যেহেতু হয়ে গেছে এই জন্য কাজের মানটা নেগেটিভ আসছে। সংকুচিত হয়েছে, যদি প্রসারিতই থাকতো তাহলে কিন্তু কাজের ভ্যালুটা পজিটিভ আসতো। প্রসারণ থেকে যদি প্রসারণেই থাকতো কাজের ভ্যালুটা পজিটিভ হইতো। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা অঙ্ক আছে, ছোট একটা অঙ্ক, এটা তোমরা করে নিও। এটা আমার মনে হয় যে এটা আমরা তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে দিলাম, হোমওয়ার্কে দিয়ে দিলাম। এটা বাসায় নিজের মতো করে প্র্যাকটিস করে নিতে পারবা। একটাই সিনারিও। তাহলে কি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ আর স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র না, একটাতে পজিটিভ থাকে একটাতে নেগেটিভ থাকে। সো পজিটিভ নেগেটিভটা নিজেরা ওরকম একটু ব্যালেন্স করে লিখে নিবা আর কি। ঠিক আছে, যদি বাহ্যিক বল দ্বারা কৃত কাজকে তুমি পজিটিভ ধরো তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজকে আমরা নেগেটিভ ধরি। বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা হবে নেগেটিভ। ওকে, আসি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে চিন্তা করো, দুইটা বস্তুকণা আছে। একটা বস্তুকণা কোথায় অবস্থিত? একটা বস্তুকণা হচ্ছে পি বিন্দুতে অবস্থিত, আরেকটা বস্তুকণা কোথায় অবস্থিত? আরেকটা বস্তুকণা হচ্ছে কিউ বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা। সো এমত অবস্থায় আমরা কি করতে পারি? এমত অবস্থায় আমরা যেটা করতে পারি যে এই কিউ বিন্দুতে অবস্থিত বস্তুটাকে, কিউ বিন্দুতে অবস্থিত যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমরা একটা ক্ষুদ্র সরণ ডিআর পরিমাণ সরায় আমরা আর বিন্দুতে নিয়ে আসি। ক্ষুদ্র সরণ ডিআর সময় এটাকে ডিআর পরিমাণ সরাই আমরা কি করছি? এটাকে আর দূরত্বে নিয়ে আসছি। তাহলে এই যে আর দূরত্বে আনছি, এই আর দূরত্বে এনেও বস্তুটাকে কি করছি? আমরা বস্তুটাকে আমরা ধরে রাখছি। তো এই যে বস্তুটাকে ধরে রাখছি, এই ধরে রাখাটা মহাকর্ষ বলের বিপরীতে। এই ধরে রাখাটা কি? এই ধরে রাখাটা হচ্ছে মহাকর্ষ বলের বিপরীতে। ক্লিয়ার সবাই? দেখ না কত বড় দৃষ্ট, কত বড় দুষ্ট। হলে মোবাইলের মধ্যে বলে মহাকর্ষ বলের আকর্ষণ ক্ষমতা সবচাইতে বেশি, এটা কোনো কথা? আচ্ছা, তাহলে খেয়াল করি নরমালি আমরা কি জানি? আমরা মহাকর্ষ বলের সূত্র কি জানি? এফ অফ জি ইজ ইকুয়ালস টু কি? এফ অফ জি ইজ ইকুয়ালস টু হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই কি? জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই যে বস্তুটাকে ক্ষুদ্র দূরত্ব সরাইছি, এই যে বস্তুটাকে ক্ষুদ্র দূরত্ব সরাইছি, ডিআর পরিমাণ ক্ষুদ্র দূরত্ব সরাইছি। আমি আবার বলতেছি, দুইটা বস্তুকণা ছিল, একটা বস্তুকণা ছিল হচ্ছে পি বিন্দুতে, একটা বস্তুকণা ছিল কোথায়? একটা বস্তুকণা ছিল হচ্ছে কিউ বিন্দুতে। তো এই কিউ বিন্দুতে থাকা বস্তুটাকে আমি ক্ষুদ্র দূরত্ব, ক্ষুদ্র দূরত্ব ডিআর পরিমাণ সরিয়ে কোথায় নিয়ে আসছি? ডিআর পরিমাণ সরিয়ে আমি আর বিন্দুতে নিয়ে আসছি। তাহলে ডিআর পরিমাণ সরিয়ে আমি আর বিন্দুতে নিয়ে আসছি। তাইলে এটার জন্য কি হবে? এইটার জন্য একটা ক্ষুদ্র কৃত কাজ হবে। এইটার জন্য কি হবে? এইটার জন্য একটা ক্ষুদ্র কৃত কাজ হবে। তাইলে এই ক্ষুদ্র কৃত কাজের ভ্যালু কত? এই ক্ষুদ্র কৃত কাজের ভ্যালু আমি ধরে নিলাম ডি ডব্লিউ। এই ডি ডব্লিউ সমান কি লিখা যাবে? ডি ডব্লিউ সমান লিখা যাবে এফ অফ জি ইন্টু ডিআর। এটা কি বুঝো? এফ অফ জি ইন্টু ডিআর, এফ অফ জি মহাকর্ষ বল ইন্টু ক্ষুদ্র সরণ ডিআর। আচ্ছা, এখন এই ক্ষুদ্র কৃত কাজ আমার দরকার নাই। ক্ষুদ্র কৃত কাজের বদলে আমরা কি চাই? ক্ষুদ্র কৃত কাজের বদলে আমরা চাই হচ্ছে সম্পূর্ণ কৃত কাজটা কত, সম্পূর্ণ কৃত কাজটা কত এইটা আমরা বাইর করতে চাই। তাইলে আমি যদি মোট কৃত কাজের ভ্যালু বাইর করতে চাই তাইলে মোট কৃত কাজের ভ্যালু কি হবে? মোট কৃত কাজের ভ্যালু হবে W is equals to integration of f of g into dr। এইটুক পর্যন্ত বুঝেন কিনা? মানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সমীকরণ কি ছিল? আমরা তো শুরুর দিন মানে দ্বিতীয় ক্লাসেই আমরা পরিবর্তনশীল বল, এটা মনে আছে?
পরিবর্তনশীল বল, এই বলটার কি নাম আছে নাকি বলটার নামই ভুলে গেছেন আপনারা? পরিবর্তনশীল বল, বলকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করছিলাম। একটাকে কি বলছিলাম? একটাকে বলছিলাম হচ্ছে ধ্রুব বল। ধ্রুব বল দ্বারা কৃতকাজের ইকুয়েশন কি ছিল? ধ্রুব বল দ্বারা কৃতকাজের ইকুয়েশন ছিল হচ্ছে এফ ডট এস। এফ ডট এস মানে কি ছিল? এফ ডট এস মানে ছিল হচ্ছে এফ এস কস থিটা। এফ ডট এস মানে কি ছিল? এফ এস কস থিটা। এটা হচ্ছে ধ্রুব বল। তো এখন ধ্রুব বল দ্বারা কৃতকাজ না, ধ্রুব বল দ্বারা কৃতকাজের বাইরে আরেকটা যেই ফোর্সটা আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের জন্য আমরা সূত্র কি শিখছিলাম? যদি আমাদের ফোর্সটা কি হয়, যদি আমাদের ফোর্সটা পরিবর্তনশীল হয়, সো পরিবর্তনশীল বল দ্বারা কাজ, সো পরিবর্তনশীল বল দ্বারা কাজ যদি আমরা হিসাব করতে যাই, তাইলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ ডব্লিউ সমান কি আসে? ডব্লিউ সমান আসে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স। এই সূত্রটা যদি মনে থাকে তাহলে ওখান থেকে এখানে এইটাও রিলেট করতে পারবা। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ডব্লিউ সমান কি ছিল? ডব্লিউ সমান ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স। পরিবর্তনশীল বল ছাড়া কৃত কাজের সংজ্ঞাটা বা এক্সপ্রেশনটা বা চেহারাটাই ছিল যে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স। তো এখানে যেহেতু মহাকর্ষ বল সেজন্য আমরা এখানে কি লিখছি? ইন্টিগ্রেশন অফ এফ অফ জি ইনটু ডিআর। কেন ডিআর লিখছি? কারণ মহাকর্ষ বলের ভিতরে আর চলকটা আছে। আর মানে কি? কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, দুইটা বস্তুর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাইলে এইটুক পর্যন্ত এখন সবার কাছে ক্লিয়ার? এইটুক পর্যন্ত এটা সবার কাছে ক্লিয়ার? এখন সাগর, তানভীর, কামাল, অর্পা বৈদ্য, মেহজাবিন, দেওয়ান, ফরদিন, শামিম, ওকে ঠিক আছে। তাহলে এগুলো মুছে দিলাম আমরা, এগুলো আমাদের আগের পড়ালেখা ছিল, আগের পড়ালেখা মুছে দিলাম। তাহলে এখান থেকে চলে আসি, মোট কাজ সমান কি হবে? মোট কাজ সমান ইন্টিগ্রেশন অফ এফ অফ জি ইন্টু ডিআর হবে। ওকে, তাইলে এখান থেকে খেয়াল করি বা আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ডব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ অফ জি এর জায়গায় কি লিখবো? এফ অফ জি এর জায়গায় এই পুরো ভ্যালুটা বসায় দেই, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। আচ্ছা, খুব ভালো কথা। এখন খেয়াল করি যে এখানে ডিআর এর সাপেক্ষে আমরা কি করতেছি? ডিআর এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি। তাইলে জি এম টা কি? জি এম টা হচ্ছে কনস্ট্যান্ট। তাইলে এই জি এম টা যদি কনস্ট্যান্ট হয়, এই জি এম কনস্ট্যান্টটাকে আমরা বাইর করে দেই, তাহলে এখান থেকে কি লেখা যাবে? তাহলে এখান থেকে লেখা যাবে বা ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে জি এম এম, এরপরে নিচে কি আছে? আর স্কোয়ার, এটাকে উপরে নিয়ে যাই, তাহলে উপরে নিয়ে গেলে কি থাকবে? আর টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডিআর, আর টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডিআর। আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে এরপরে কি লিখবো? এরপরে আমরা ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনের বেসিক সূত্র মনে আছে? ইন্টিগ্রেশনের বেসিক সূত্র কি ছিল? ইন্টিগ্রেশনের বেসিক সূত্র ছিল হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স। এখানে আমরা কি লিখতাম? আমরা লিখতাম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। পাওয়ারের সাথে এক যোগ করে দিতাম, পাওয়ারের সাথে এক যোগ করে দিতাম এবং ওই এক্সিস্টিং পাওয়ারটা দিয়ে কি করতাম? এক্সিস্টিং পাওয়ারটা দিয়ে ভাগ করে দিতাম। এটা ছিল আমাদের ইন্টিগ্রেশনের বেসিক ফরম্যাট। তাহলে এই জায়গায় আমরা ইন্টিগ্রেশন করি, এই জায়গায় আমরা ইন্টিগ্রেশন করি বা ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো? ডব্লিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারবো জি এম এম আর টু দি পাওয়ার, তাইলে এখান থেকে কি আসবে? আর এর উপরে পাওয়ার আসবে মাইনাস টু প্লাস ওয়ান, নিচেও ভাগ হয়ে যাবে মাইনাস টু প্লাস ওয়ান। ঠিক আছে, লিমিট বসায় দেই। লিমিট কি লিখবো? লিমিট লিখবো হচ্ছে আর ওয়ান থেকে আর টু পর্যন্ত। বা এখান দিয়ে চলে আসেন, বা ডব্লিউ ইজ ইকুয়ালস টু, ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? ডব্লিউ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে জি এম এম। এরপরে খেয়াল করো নিচে কি আছে? নিচে একটা মাইনাস টু প্লাস ওয়ান আছে।
নিচে একটা -2 + 1 আছে, তাইলে এই -2 + 1টা বসায় দেই। তাইলে -2 + 1টা দিলে -1, -1 হইল। এখানে কি আছে, r⁻² -2 + 1, তাহলে আর এর উপরে পাওয়ার কত থাকবে, -1। আর এর উপরে পাওয়ার কত থাকবে, -1, তার মানে -1/r, তাহলে -1/r। আচ্ছা, লিমিট কি হবে, লিমিট হবে r1 থেকে r2 পর্যন্ত। ওকে ফাইন, অনেকটুকু আমরা করে পারছি, লাস্টের দিকে আমরা চলে আসছি। এবার আমরা কি করব, এবার আমরা লিমিটটা বসায় দিব। সো যদি লিমিটটা বসায় দেই, তাহলে এই জায়গা থেকে বা w ইজ ইকুয়ালস টু কি হবে, w ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে gmm, w ইকুয়ালস টু হচ্ছে gmm -1/r2 প্লাস 1/r1। বা এখান থেকে আমরা কি লিখে দিতে পারি, এখান থেকে আমরা লিখে দিতে পারি w ইজ ইকুয়ালস টু হচ্ছে gmm 1/r1 মাইনাস 1/r2। সো এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজের সূত্রটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজের সূত্রটা আমরা পাইছি। বলেন কার কোন কিছুতে সমস্যা। ইন্টিগ্রেশন তো লাগবে বাবু, ইন্টিগ্রেশনের ছোট ছোট সূত্রগুলাই আমাদের ফিজিক্সে ব্যবহৃত হয়। ইন্টিগ্রেশনের অনেক বড় সূত্র, কঠিন সূত্র, এগুলো আমাদের দরকার নাই। প্রতিপাদনও হয়তো আপনাদের দরকার নাই। এই যে অনেকেই জিজ্ঞেস করতেছে প্রতিপাদন লাগবে কিনা, প্রতিপাদন আপনাদের পরীক্ষায় লাগবে না, প্রতিপাদন পরীক্ষায় আসবেও না। কিন্তু প্রতিপাদনটা যদি আপনার হাতে থাকে, আপনার গ্রিপে যদি থাকে, তাইলে আপনি অনেক ম্যাথ হচ্ছে খুব বেশি ভালোভাবে সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, +1/r2 তো লিখি নাই, -1/r2 লিখছি। -1/r2 আর ওইটা 1/r1টা প্লাস হয়ে যাবে। 1/r1টা কিভাবে প্লাস হবে, কারণ সূত্রে আছে কি -1/r2, সূত্র আছে -1/r2। তাহলে -1, ও ইন্টিগ্রেশন আমি তো শুরুর লাইন থেকে দিয়ে আসছি, w ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ fg। ঠিক আছে, লিমিট r1 থেকে আলাম কেন, মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দু থেকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ধরছি, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ধরছি। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা মনে রাখতে পারবি না, বা যদি দুইবার প্র্যাকটিস করিস, তুই যদি এই ইন্টিগ্রেশনটা দুইবার প্র্যাকটিস করিস, তাইলেই তো তোর মনে থেকে যাবে। তোর কেন এটাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, r1 হচ্ছে ইনিশিয়াল, r1 হচ্ছে ইনিশিয়াল, r2 হচ্ছে ফাইনাল, r1 হচ্ছে ইনিশিয়াল, r2 হচ্ছে ফাইনাল। এই সূত্রটা তো তোমার মাথায় থাকাই লাগবে, মেমোরাইজ করা থাকা লাগবেই, মানে এটার তো কোনো অপশন নাই। ওকে, প্র্যাকটিস করলেই সব মনে রাখতে পারবা। হ্যাঁ, কিন্তু তোমরা অলসতা করে করছো না, সো এই অলসতাটা করো না, প্লিজ। ঠিক আছে, না ডব্লিউ কি ইন্টিগ্রেশন করবো কেন, ডিডব্লিউ কি ইন্টিগ্রেশন করেছি, ডিডব্লিউ কি ইন্টিগ্রেশন করে ডব্লিউ পেয়েছি, ডিডব্লিউ কি ইন্টিগ্রেশন করেছি, ডিডব্লিউ কি ইন্টিগ্রেশন করে ডব্লিউ পেয়েছি, মোট কাজ। ওকে, সামনে আগাই, সামনে আগাই, করি অঙ্কটা সলভ করি সবাই, অঙ্কটা সলভ করি। অঙ্কর প্রশ্নটা প্রয়োজনে খাতায় তুলি, খাতায় তুলে এই অঙ্কটা সবাই সলভ করি। সবাই অঙ্কটা সলভ করো। 825 মেট্রিক টন ভরের একটা বস্তু 36 মিটার দূর থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে 51 মিটার দূরে নিয়ে যেতে কত কাজ করতে হবে এবং মহাকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ কত। সলভ করি, সবাই সলভ করি। কি বলা হয়েছে এখানে, বস্তুটার ভর দিয়ে দেওয়া আছে, বস্তুটার ভর কত দিয়ে দেওয়া আছে, বস্তুটার ভর দিয়ে দেওয়া আছে হচ্ছে 825 মেট্রিক টন। দ্যাট মিনস হচ্ছে 825, এক টনে হচ্ছে
1000 কেজিও ধরতে পারি, 1016 কেজিও আমরা ধরতে পারি, যেটা ধরে সুবিধা হয়। সো আমি ধরে নিলাম যে 1 টন ইকুয়ালস টু হচ্ছে 1016 কেজি। আচ্ছা, এটার একটা ভ্যালু আসবে, চলে আসলো। তাইলে সিচুয়েশনটা কিরকম? ধরে নিলাম যে এই বস্তুটা অনেক ভারী, অনেক বড়। তো অনেক ভারী, অনেক বড় একটা বস্তুকে আপনি মনে করেন এই জায়গায় স্থাপন করলেন, আর এখান থেকে আপনি একটা বস্তু ছোট ছোট আকারের, ধরে নিলাম 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের বস্তুটা এই জায়গায় ছিল। এখান থেকে এই বস্তুটাকে 36 মিটার দূর থেকে আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে 51 মিটার দূরে নিয়ে যেতে চাচ্ছি। 36 মিটার দূর থেকে আমি 51 মিটার দূরে নিয়ে যেতে যাচ্ছি এই বস্তুটাকে। তাহলে এখানে আমার R1 এর ভ্যালু কত? যে এই দুইটা বস্তুর মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স, এটা হচ্ছে R1। R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে 36 মিটার। এবং এইখান থেকে ওইটুকুর ভ্যালু কত, যেটা হচ্ছে R2। R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু হচ্ছে 51 মিটার। R2 এর ভ্যালু হচ্ছে 51 মিটার। তাহলে ওকে, 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 ঠিক আছে। তাহলে সূত্র ফেলি, সূত্র ফেললেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে ডব্লিউ অফ এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা যদি আমরা হিসাব করতে চাই, দূরে নিয়ে যেতে কত কৃত কাজ করতে হবে, এটাই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তাহলে সূত্র কি লিখবো? সূত্র লিখবো হচ্ছে জি এম এম ইন্টু 1/r1 মাইনাস 1/হচ্ছে R2। দেয়ারফর এখান থেকে সূত্রে কি আসবে? জি এম এম, জি এর মান তো বসাইতে হবে, এটা খুব কঠিন একটা কাজ। সো জি এর মান আমি বসানোর জন্য সবসময় এই টেকনিকটা অ্যাপ্লাই করি। জি ইকুয়ালস টু, আমরা কি জানি? জি ইকুয়ালস টু আমি জানি হচ্ছে জিএম বাই, ও এখানে এই টেকনিক কাজে লাগবে না, জিএম বাই আর স্কোয়ার। যেহেতু আমি পৃথিবীর ভর নিয়ে কাজ করতেছি না, এই টেকনিক এখানে কাজে লাগানো যাবে না। তাহলে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু ক্যাপিটাল এম এর ভ্যালু কত? ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে 825 ইন্টু 1016 ইন্টু স্মল এম এর ভ্যালু কত? স্মল এম এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 1/r1 মাইনাস 1/r2। তাহলে 1/r1 এর ভ্যালু কত? 1/r1 এর ভ্যালু হচ্ছে 1/36 মাইনাস 1/51। ওকে ফাইন, বিশাল একটা গুণাঙ্ক করা লাগবে আমাদের এখান থেকে। তাহলে আমরা শুরু করি। 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু হচ্ছে 825 ইন্টু 1016 ইন্টু 5 ইন্টু কি লিখবো? 36 ইনভার্স মাইনাস 51 ইনভার্স। ক্যালকুলেশন করলে আমার চলে আসে 2.28 ইন্টু 10⁻6, 2.28 ইন্টু 10⁻6। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ডব্লিউ অফ এক্সটার্নাল ফোর্স, ডব্লিউ অফ এক্সটার্নাল ফোর্সের ভ্যালু কত চলে আসে? ডব্লিউ অফ এক্সটার্নাল ফোর্সের ভ্যালু চলে আসে হচ্ছে 2.28 ইন্টু 10⁻6, 2.28 ইন্টু 10⁻6 জুল। তাহলে এইটাই কি? এইটাই হচ্ছে অ্যান্সার। এবং কি হচ্ছে? আমি যাবো তো? মাইক্রোফোনটা বন্ধ করো। না মানে, why so serious man, why so serious? ওকে ফাইন। এবং দেখো, দূরে নিয়ে যেতে মোট কত কাজ করতে হবে? তো মোট কত দূর কাজ করতে হইলে এত দূর কাজ করতে হবে। এখন তোমাকে এটাও জিজ্ঞেস করছে মহাকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ কত হবে। তাহলে মহাকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ যদি জিজ্ঞেস করে, যে ডব্লিউ অফ মহাকর্ষ বল,
ডব্লিউ অফ মহাকর্ষ বল, তাহলে তখন মহাকর্ষ বল দ্বারা কাজের পরিমাণ কি হবে? এই পরিমাণটাই থাকবে, জাস্ট এইটা মাইনাস হয়ে যাবে, এই পরিমাণটাই থাকবে -2.28 ইন্টু 10⁻6 জুল, -2.28 ইন্টু 10⁻6 জুল, 10⁻6 জুল, 10⁻6 আসছে আমার, 10⁻16 কেন লিখতেছেন? ঠিক আছে, বেশি ভর তাকে ক্যাপিটাল এম ধরে নিব, হ্যাঁ বেশি ভর তাকে ক্যাপিটাল এম ধরে নিবেন, যেটা অল্প ভর তখন সেটাকে স্মল এম ধরে নিবেন, এটা তো খুব নর্মাল কথা। অঙ্ক বুঝেন নাই, কোয়েশ্চেন বুঝেন নাই, প্রশ্ন বুঝেন নাই, কি সমস্যা হয়েছে বলেন? ফার্স্টে প্রশ্ন থেকে বলি, ৮,২২৫ মেট্রিক টন ভরের একটা বস্তুর 36 মিটার দূর থেকে একটা বস্তু, এটা হচ্ছে ৮২৫ মেট্রিক টন, এটা হচ্ছে ৮২৫ টনের সেই বস্তুটা। তো এই ৮২৫ টনের বস্তুটা থেকে 36 মিটার দূরে কে ছিল? ছোট্ট একটা ভর ছিল, ৫ কেজি ভরের একটা বস্তু ছিল, ঠিক আছে। তো ৫ কেজি ভরের এই বস্তুটাকে আমরা সরায় কোথায় নিয়ে গেছি? আমরা ৫১ মিটার দূরে নিয়ে গেছি। ৫১ মিটার দূরে নিয়ে গেছি, কি কারণে ৫১ মিটার দূরে নিয়ে গেছি? ৫১ মিটার দূরে নিয়ে গেছি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে, মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে ৫১ মিটার দূরে নিয়ে গেছি। তো আপনাকে এইটার জন্যই কৃত কাজ কত সেটা বাইর করতে বলছে, আর মহাকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ কত, কৃত কাজের মান কত এবং মহাকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজের মান কত সেটা বাইর করতে বলছে। এখন খেয়াল করেন, মহাকর্ষ বল সবসময় কি চায়? বস্তুকে নিজের দিকে টানতে চায়। মহাকর্ষ বল সবসময় কি চায়? বস্তুকে নিজের দিকে টানতে চায়। দুইটা ভর সবসময় একে অপরকে নিজের দিকেই আকর্ষণ করে। তো এখানে আপনি এটাকে কোথার থেকে কোথায় নিয়ে গেছেন? দূরে নিয়ে গেছেন, আপনি এটাকে দূরে নিয়ে গেছেন। তো এখানে মহাকর্ষ বল দ্বারা কাজের ভ্যালু নেগেটিভ আসবে। মাইনাস কেন দিলাম? কারণ বস্তুটাকে আমি দূরে নিয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাহ্যিক বল দ্বারা কৃত কাজের ভ্যালু পজিটিভ। বাহ্যিক বল দ্বারা কৃত কাজের ভ্যালু যদি পজিটিভ আসে, তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ভ্যালু হবে সেম এক্সাক্ট ওই পরিমাণে বাট নেগেটিভ। আমি তোমাকে সিম্পলি একটা উদাহরণ বলি, মহাকর্ষ বল দিয়ে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তুমি বিভব শক্তির ক্ষেত্রে চিন্তা করো, তুমি বিভব শক্তির ক্ষেত্রে চিন্তা করো, ধরে নিলাম এখানে এই বস্তুটা আছে, একটা মার্কার, একটা কলম। তো এই বস্তুটাকে আমি ভূমি থেকে এই উচ্চতায় উঠাইলাম, ভূমি থেকে আমি কি করলাম? ভূমি থেকে আমি বস্তুটাকে এই উচ্চতায় উঠাইলাম, তাইলে এই উচ্চতায় উঠাইলে এই বস্তুটার মধ্যে কদ্দূর বিভব শক্তি সঞ্চিত হয়েছে? এই বস্তুটাকে ভূমি থেকে এই উচ্চতায় উঠানো হইলে এই বস্তুটার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে mgh পরিমাণ। এখন এই বস্তুটা অভিকর্ষ বলের বিপরীতে কদ্দূর কাজ করছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, এই যে বস্তুটা, কলমটাকে আমি ধরে রাখছি, এই বস্তুটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কদ্দূর কাজ করছে, এখানে অ্যান্সারটা হবে এই বস্তুটা অভিকর্ষ বলের বিপরীতে -mgh পরিমাণ কাজ করছে। বস্তুটা অভিকর্ষ বলের বিপরীতে কি করছে? বস্তুটা অভিকর্ষ বলের বিপরীতে -mgh পরিমাণ কাজ করছে। ক্লিয়ার? এই জিহাদ, কি লিখছিস? জি এর মান কিভাবে আসলো? এই জি এর মান তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, জি এর মান তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট হইলো। তো জি এর মান আমরা জানি না 6.67 ইন্টু 10⁻11। ক্লাস করেন, ক্লাস করেন, এত মানে দুশ্চিন্তা না করে ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন, ক্লাস করলেই বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল জি এর মান কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি এর মান কনস্ট্যান্ট, অবভিয়াসলি ক্যাপিটাল জি এর মান কনস্ট্যান্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে ফাহাদ তালুকদার একটা ভালো কথা বলছে, বাহ্যিক বল দিয়ে কাজ করলে মহাকর্ষ বল নিজের দিকে টানে, এই ক্ষেত্রে নেগেটিভ হয়। ওকে, ইতাচি উতিচা, উচিতা, এটা একটা নাম, একজন মানুষ তার নাম পড়ার রিকোয়েস্ট করছে। সামনে যাই। আচ্ছা, দুইটা সূত্র আছে, দুইটা কেস একটু দেখাই দিয়ে যাচ্ছি। এই কেসগুলো তোমাদের বইতে শাহজাহান তপন স্যারের বইতে একেবারেই দেওয়া নাই, ইসাক স্যারের বইতে দেওয়া আছে। সো একটু জাস্ট জেনে রাখো, দেখে রাখো। এইসব কনসেপ্ট থেকে সচরাচর ম্যাথ আসে না, কিন্তু আসতে পারে।
খেয়াল করো, একটা হচ্ছে বক্রপথে চলমান কণার উপর মানে কৃতকাজ। তাহলে বক্রপথে চলমান, ধরে নিলাম পি একটা বিন্দু আছে, কিউ একটা বিন্দু আছে, এবং যে কোনো মুহূর্তের একটা পয়েন্টের ক্ষুদ্র একটা সরণ আমরা ধরে নিছি। সেই ক্ষুদ্র সরণের পরিমাণ কত? আমি ধরে নিলাম ক্ষুদ্র সরণের পরিমাণ হচ্ছে ডিএস। কত অ্যাঙ্গেলে বাঁকায় আছে? থিটা অ্যাঙ্গেলে বাঁকায় আছে। কার সাথে বাঁকায় আছে? ফোর্সের সাথে বাঁকায় আছে। তাহলে ফোর্সের সাথে থিটা অ্যাঙ্গেলে বাঁকানো সরণ যদি থাকে, এটাও আসলে ওই ইন্টিগ্রেশন অফ এফ এস কস থিটার সূত্র দিয়েই হয়। তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ এস কস থিটা ডি থিটা, পি থেকে কিউ। পি হচ্ছে আদি বিন্দু, আর কিউ হচ্ছে কি? কিউ হচ্ছে শেষ বিন্দু। ঠিক আছে, মানে আদি বিন্দু এবং শেষ বিন্দু, দুইটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি, দুইটা বিন্দু দেওয়া আছে। এই দুইটা বিন্দুর মধ্যে যদি কোনো একটা বস্তু বক্রপথে সরণ ঘটে, দুইটা বস্তুর বক্রপথে সরণ ঘটে, তাহলে এখানে থিটাটাকে চিনে রাখাটা খুব জরুরি। ওমা, থিটাটাকে এখানে চিনে রাখাটা খুব জরুরি। থিটা কি? থিটা হচ্ছে এফ এবং ডিএস এর মধ্যবর্তী কোণ। এফ এবং ডিএস এর মধ্যবর্তী কোণ, যেটা আগেও তাই ছিল, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ ছিল থিটা, এখানেও তাই। এফ এবং ডিএস এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, ডি থিটা। ডি থিটা হচ্ছে একটা ইন্টিগ্রাল অপারেটর। ডি থিটা, ডি থিটাটা ইন্টিগ্রেশনের একটা অপারেটর। যেমন ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশনের আরো দুই একটা সূত্র, মানে ইন্টিগ্রেশন সরি এক্সট্রিমলি সরি, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা করলে আমরা কি পাই? সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে মাইনাস কস থিটা, আর ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই? এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাই হচ্ছে সাইন থিটা। এই দুটো সূত্র একটু জেনে রাখলা, এই দুটো সূত্র একটু জেনে রাখলা। সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা, আর কস থিটাকে ইন্টিগ্রেশন করলে সাইন থিটা। সূত্র দুইটা আমি আশা করি ঠিকঠাক লিখছি, অনেকদিন পরেই লিখলাম সূত্র দুইটা। একটু বইতে চেক করে নিস, একটু সবাই নিজ দায়িত্বে বইতে চেক করিস, বইতে একটু চেক করে নিস যে সূত্র দুইটা ঠিকঠাক লেখা আছে কিনা। ঠিক আছে, এখানে এফ ভেরিয়েবল হইলে কি হবে? এফ ভেরিয়েবল হইলে তখন এফ ভেরিয়েবল একটাই ফোর্স দেওয়া আছে, এখানে এফ ভেরিয়েবল হবে না। মানে দুইটা ভেক্টরের ডট গুণন না, দুইটা ভেক্টরের ডট গুণন হইলে তো আসলে কস থিটাই আসবে। দুইটা ভেক্টরের ডট গুণন হইলে তো স্যার কস থিটাই আসবে, সাইন থিটা তো আসার কোনো কারণ নাই। ডট গুণন হইছে, দুইটা ভেক্টরের ডট গুণন হইছে স্যার, কি বলবো আর। ডট গুণন হইলে অবভিয়াসলি দুইটা ভেক্টরের ডট গুণন থেকে তো আমরা কস থিটাই পাবো। ওকে, এই যে এনামুল ভাইকে কেন খোঁজা হচ্ছে? ইন্টিগ্রেশন শেখানোর জন্য এখন এনামুল ভাইকে লাগবে? হ্যাঁ অবশ্যই এনামুল ভাইয়া আসবে, ইকবাল ভাইয়া আসবে, নাইম ভাইয়া আসবে, সব ভাইয়াই তোদের ক্যালকুলাস পড়াবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সামনে আগাই, সামনে আগায়। আরেকটা সূত্র একটু দেখে রাখি, ঘূর্ণনের জন্য কৃতকাজ। ঘূর্ণনের জন্য কৃতকাজের ব্যাপারটা কিরকম? যদি এরকম হয় যে কোনো একটা বস্তু কণা এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, কোন একটা বস্তুকণা কি করতেছে? কোন একটা বস্তুকণা এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, যে কোনো মুহূর্তে যদি ব্যাসার্ধের উপর লম্বভাবে ফোর্সটা কাজ করে। ব্যাসার্ধের উপর কিভাবে ফোর্সটা কাজ করতেছে? ব্যাসার্ধের উপর লম্বভাবে ফোর্সটা কাজ করতেছে। সো ব্যাসার্ধের উপর যদি লম্বভাবে ফোর্সটা কাজ করে এবং অবস্থায় যদি ব্যাসার্ধটা যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, ব্যাসার্ধটা থিটা অ্যাঙ্গেল তৈরি করতেছে কোথায়? ব্যাসার্ধটা থিটা অ্যাঙ্গেল তৈরি করতেছে হচ্ছে বৃত্তের কেন্দ্রে। তখন কৃতকাজের ভ্যালু কি হবে? তখন কৃতকাজের ভ্যালু হবে হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু টাউ ইন্টু টোয়াইস পাই এন। কেন এখানে টাউ ইন্টু টোয়াইস পাই এন লিখা হয়েছে? কারণ জিনিসটা বৃত্তাকার পথে ঘুরতেছে। জিনিসটা কিভাবে ঘুরতেছে? জিনিসটা বৃত্তাকার পথে ঘুরতেছে। সো এই জন্য টোয়াইস পাই এন টাউ। টাউ হচ্ছে টর্কের একক।
টাউ হচ্ছে টর্কের একক, টর্কের একক হচ্ছে টাউ। নিউটনিয়ান বলবিদ্যায় তোরা পড়বি, টাউ হচ্ছে টর্কের একক। ক্লাস কি কেটে গেছিল? ও সরি, ঠিক আছে। তো এই দুটো সূত্র কিন্তু মানে সচরাচর এই সূত্রগুলা নিয়ে আমাদের বইতে পরীক্ষায় তেমন কোনো ম্যাথ আসে নাই, জাস্ট সূত্রগুলা দেওয়া দরকার দিয়ে রাখছি, ঠিক আছে। জাস্ট তোদের একটু চোখে লেগে থাকুক সূত্রগুলা, এই সূত্রগুলা ধর তোরা একেবারেই দেখলি না, তাইলে তো আসলে সমস্যা। তো ওরকমটা যাতে না হয় সেই জন্যই সূত্রগুলা দিয়ে দিছি। আচ্ছা, ফোর্সকে আমরা আগে একটা উপায়ে দুই ভাগে ভাগ করছিলাম, মনে আছে নিশ্চয়ই। আমরা আগে একটা উপায়ে না না না, সার্কেলে সার্কেলে ঘুরে যদি আদি বিন্দুতে আসে, মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে একই বিন্দুতে আসছে, যে এ নামক একটা বিন্দু থেকে কণাটা যাত্রা শুরু করে কণাটা পুরা দেশ দুনিয়া ঘুরে কণাটা আবার কি করছে এ বিন্দুতে আসছে। তো একই বিন্দুতে ফেরত এলে, যদি বস্তুটা একই বিন্দুতে ফেরত আসতো, একই বিন্দুতে ফেরত এলে তখন কৃতকাজের ভ্যালু কি হইতো? তখন কৃতকাজের ভ্যালু হইতো 0। কিন্তু এখন একই বিন্দুতে ফেরত আসতেছে না। এই যে বস্তুটাকে বৃত্তাকার পথে আমি ঘুরাচ্ছি, এই যে বস্তুটাকে আমি বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, মনে করো এখানে যে কোনো একটা বস্তুকে, এই তোমার আইডি কার্ড কই আছে? আইডি কার্ড কই? আচ্ছা ঠিক আছে। সো বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে ঘুরানোর জন্য আসলে আমাদের কি লাগে? বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে ঘুরানোর জন্য আমাদের একটা ফোর্স দরকার হয়। তো এই ফোর্সটা কোত্থেকে আসে? এই ফোর্সটা হচ্ছে টর্কের ভিতর থেকে আসে। ফোর্সটা আসে কোত্থেকে? ফোর্সটা আসে হচ্ছে টর্কের ভিতর থেকে। আর আমি এটা বলতেছিলাম যে তুমি যেটা বলছো যে বৃত্তাকার পথে ঘুরে একই বিন্দুতে যদি ফেরত আসে, বৃত্তাকার পথে ঘুরে যদি একই বিন্দুতে ফেরত আসে, তখন কি হইতো? তখন আমাদের কৃতকাজের ভ্যালু 0 হইতো। কিন্তু আমি যদি এইটাকে এইভাবে ঘুরাইতে থাকি, এই আকারে যদি আমি এটাকে ঘুরাইতে থাকি, তার মানে কি এখানে তো আসলে কৃতকাজের মান 0 না, আমাকে তো একটা কাজ করা লাগতেছে, আমি তো এখানে বস্তুটাকে ঘুরাচ্ছি। সো এই যে ঘূর্ণনের জন্য যে কৃতকাজটা, এই কৃতকাজের ভ্যালুটা কি? এই কৃতকাজের ভ্যালুটা হচ্ছে টুয়াইস পাই এন ইনটু টাউ। ঠিক আছে, ওকে, সামনে আগাই। এটা ইসাক স্যারের বইতে একটু দেখে নিও। জারিফ, ইসাক স্যারের বইতে একটু দেখে নিও এন এর পরিচয়টা কি দেওয়া আছে। ইসাক স্যারের বই অথবা সেলু স্যারের বইতে এটা দেওয়া আছে। ঠিক আছে, টাউ টাউ টাউ। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা কি করছিলাম? আমরা ফোর্সকে দুইটা ভাগে ভাগ করছিলাম। ফোর্সকে আমরা কি করছিলাম? ফোর্সকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম। একটাকে আমরা কি বলছিলাম? ধ্রুব বল। একটাকে আমরা কি বলছিলাম? ধ্রুব বল। আরেকটাকে আমরা কি বলছিলাম? পরিবর্তনশীল বল। সো ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল, ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল নিয়ে আমরা বেশ 2 ক্লাস 3 ক্লাস ধরে আমরা কথাবার্তা বলতেছি। এখন আমরা আরো দুইটা ফোর্স সম্পর্কে একটু জানবো। একটার নাম হচ্ছে কনজারভেটিভ ফোর্স, আরেকটার নাম হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ, এটা এই টার্মটার সাথে কি তোরা পরিচিত? কনজারভেটিভ মানে আমাদের সমাজে মনে কর যে কোনো মানুষ একটু কনজারভেটিভ, এটাকে আমরা একটু ঈষৎ নেগেটিভ আকারেই বলি যে আরে ও খুব কনজারভেটিভ, ওপেন মাইন্ডেড, চিন্তা করতে পারে না, বিভিন্ন ইস্যুতে এরকম কথাবার্তা বলা হয়। তো এখানে ফিজিক্সে আবার কনজারভেটিভ এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ হয়। কনজারভেটিভ ব্যাপারটা কিরকম? যেমন ধর আমি তোদেরকে বিভব শক্তির উদাহরণটা একটু আগেই দিছি, এটা একটু বোঝ। মনে করি এই হচ্ছে বস্তু এখানে আছে, তাহলে বস্তুটাকে আমি ভূমি থেকে
এইচ উচ্চতায় উঠাইতে চাই, বস্তুটাকে আমি কিভাবে উঠাইতে চাই, ভূমি থেকে এইচ উচ্চতায়। তো এই যে বস্তুটাকে আমি ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাইলাম, ভূমি থেকে এইচ উচ্চতায় উঠানোর জন্য এই বস্তুটার মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত হয়েছিল, এমজিএইচ, কতটুকু শক্তি সঞ্চিত হয়েছিল, এমজিএইচ। এখন এই বস্তুটা যদি ধীরে ধীরে বা তাড়াতাড়ি এমজিএইচ পরিমাণ শক্তি হারায় ফেলে, তখন বস্তুটা আবারও কি করবে, ভূপৃষ্ঠে এসে পড়বে। বুঝতে পারতেছিস আমি কি বলছি? আবার বলতেছি, বস্তুটাকে ভূমি থেকে আমি কোন উচ্চতায় উঠাইছিলাম, এইচ উচ্চতা পর্যন্ত উঠাইছিলাম। তাইলে ভূমি থেকে এইচ উচ্চতায় পর্যন্ত উঠানোর জন্য কদ্দুর কাজ করতে হয়েছে, এমজিএইচ পরিমাণ, এমজিএইচ পরিমাণ। সো যখন বস্তুটাকে ছেড়ে দিব, তখন এই সম্পূর্ণ এমজিএইচটা কোথায় কনভার্ট হবে, বিভব শক্তি থেকে কোথায় কনভার্ট হবে, কাজে কনভার্ট হয়ে যাবে। তার মানে যে কোনো একটা প্রসেসে, যে কোনো একটা প্রসেসে আমি এ থেকে বিতে গেছি, যদি অপোজিট প্রসেসে আমি হেঁটে আসি, তাহলে বি থেকে এতে আসা পসিবল। অথবা এইভাবে না দেখায় আমি যদি তোকে একটু বিভব শক্তি দিয়ে বুঝায় বলি, যে এ থেকে বিতে গেছিলাম যেই প্রসেসে, বি থেকে এতে একই প্রসেসে ফেরত আসা যায়, ফেরত আসা যায়। এটা হচ্ছে সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্সের বৈশিষ্ট্য। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যটা কি, যেই পরিমাণ শক্তি শোষণ করে বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, ওই একই পরিমাণ শক্তি বর্জন করে বস্তু বি অবস্থান থেকে এ অবস্থানে চলে আসতে পারবে। সো এটা শক্তির কনজারভেশন ল মেনে চলে, শক্তির নিত্যতা সূত্রকে এটা মেনে চলে। এই হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বলের কেতাবি সংজ্ঞা বা বইয়ের সংজ্ঞাটায় কি বলা হয়েছে, একটি বদ্ধ পথে কোনো বল দ্বারা মোট কৃত কাজের পরিমাণ শূন্য হলে সেই বলকে সংরক্ষণশীল বল বলা হয়। তাই তো এখানে যখন গেছে, এখানে ডব্লিউ সমান কি ছিল, ডব্লিউ সমান ছিল পটেনশিয়াল এনার্জি, সমান কি ছিল, সমান ছিল হচ্ছে এমজিএইচ। যখন নিচে নামছে তখন ডব্লিউ সমান কি হয়েছে, ডব্লিউ সমান হয়েছে মাইনাস পটেনশিয়াল এনার্জি, তখন কি হয়েছে, মাইনাস অফ এমজিএইচ। তাইলে এখানে কি ছিল, এখানে ছিল মাইনাস এমজিএইচ, এখানে ছিল প্লাস এমজিএইচ। এই দুটাকে যোগ করে দিলে সামেশন অফ ডব্লিউ, মোট কাজের মান কত হবে, মোট কাজের মান 0 হয়ে যাবে, মোট কাজের মান 0 হয়ে যাবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এক্সাম হলে, হ্যাঁ এক্সাম হলে বইয়ের কেতাবি সংজ্ঞাই লিখতে হবে। হ্যাঁ পড়েন, সেলু স্যারের বই পড়লেও হবে, কোনো সমস্যা নাই। সেলু স্যারের বই অনেক ভালো, অনেক ইনফরমেটিভ, অনেক ম্যাথ দেওয়া আছে, প্রচুর ম্যাথ। সেলু স্যারের বইতে লাখ লাখ কোটি কোটি ম্যাথ। সে এত ম্যাথ যদি আপনি সলভ করতে পারেন, আপনি ইনশাল্লাহ ফিজিক্সে জাহাজ হয়ে যাবেন, একদম বলে দেওয়া যায়। ওকে ফাইন, তাহলে এর দূর বুঝতে পারলাম, এর দূর আশা করি বুঝতে পারছি সবাই। ঠিক আছে, তাহলে এটার উদাহরণ কি কি, এটার উদাহরণ হচ্ছে অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধকারী বল ইত্যাদি। এটা হচ্ছে সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্স, সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, এরপরে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য কি, এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে, বস্তুটা শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়। এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। ঠিক আছে, একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে, এই যে 3 নাম্বারটা খেয়াল করো, একটি বস্তুকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরে কাজ পথের উপর নির্ভর করে না, কেবল বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে। তাহলে এখানে আমরা কি মনে রাখবো, এখানে আমরা মনে রাখবো হচ্ছে পথের উপর কাজের মান স্থানান্তরে, স্থানান্তরে কাজের মান পথের উপর নির্ভর করে না। স্থানান্তরে কাজের মানটা কি করে না, স্থানান্তরে কাজের মানটা পথের উপর নির্ভর করে না, কেবল বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে, কেবল বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে। ঠিক আছে, এগুলা কিন্তু এমসিকিউতে এই ইনফরমেশন গুলো আসবে।
এখানে এমসিকিউতে এই ইনফরমেশন গুলা আসবে। তাহলে সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয়। বলছিলাম এটা, যে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনটেইন হয়, শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনটেইন হয়। ঠিক আছে। আর পূর্ণ চক্রে মোট কৃতকাজের মান কত? পূর্ণ চক্রে মোট কৃতকাজের মান হচ্ছে 0। এক পূর্ণ চক্রে মোট কৃতকাজের মান হচ্ছে 0। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়, অবশ্যই অবশ্যই বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়, তার মানে ওই শক্তিটাকে সম্পূর্ণভাবে অন্য কোনো একটা শক্তিতে কনভার্ট করা যায়। যতটুকু শক্তি খরচ করে কোনো একটা কাজ করা হয়েছে, ওই কাজের রেজাল্টটা আবার অপোজিট ঘটানো যায়, আবারও আগের অবস্থানে ফেরত আসা যায়, যেখানে ছিল সেখানে নিয়ে আসা যায়। এটাই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে এবার দেখি অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল অবভিয়াসলি প্রাথমিক অবস্থানে ফেরত আনলে কৃতকাজ শূন্য হয় না, তাকে অসংরক্ষণশীল বল বলে। যেই বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে কোনো পথে, যে কোনো পথে ঘুরিয়ে, যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে ওই বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় না, তাকে অসংরক্ষণশীল বল বলে। উদাহরণ কি? ঘর্ষণ বল, সান্দ্র বল। ঠিক আছে, ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলা হচ্ছে সবগুলা অসংরক্ষণশীল বলের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা খেয়াল করি অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য কি। এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে না, শুধু অবস্থানের উপর নির্ভর করে না, একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানান্তরে পথের উপর নির্ভর করে। এই কাজের মান পথের উপর নির্ভর করে, যেটা পথের উপর সংরক্ষণশীল বল মানে ডিপেন্ড করতো না। সান্দ্র বল মানে হচ্ছে প্রবাহীর ঘর্ষণ বল। সান্দ্র বলটা কি? সান্দ্র বলটা হচ্ছে প্রবাহীর ঘর্ষণ। সান্দ্র বলটা হচ্ছে প্রবাহীর ঘর্ষণ। প্রবাহী পদার্থ, তরল, তরল বা বায়বীয় পদার্থকে আমরা বলি হচ্ছে প্রবাহী পদার্থ। সো প্রবাহীর ঘর্ষণকে আমরা কি বলি? প্রবাহীর ঘর্ষণকে আমরা বলি হচ্ছে সান্দ্র বল। প্রবাহীর ঘর্ষণ তরল পদার্থের ভিতর দিয়ে, তুমি যদি একটা সুইমিং পুলের ভিতরে নামো, সুইমিং পুলের ভিতরে নেমে তুমি যদি হাঁটার চেষ্টা করো, তুমি তখন দেখবা যে তুমি একটা বাধা পাচ্ছ, ওই বাধাটা তোমাকে পানিটা দিচ্ছে, সুইমিং পুলের পানি। ঠিক আছে, ওকে। অসংরক্ষণশীল বল দ্বারা কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায় না। অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক সূত্রের নিত্যতা সংরক্ষিত হয় না, পূর্ণ চক্রে মোট কৃত কাজ শূন্য হয় না। সো মোটামুটি 3, 4, 5 ঘুরে ফিরে একই কথা বলে দেওয়া আছে। 3, 4, 5 মোটামুটি একই কথা বলে দেওয়া আছে। ওকে, আসি, একটা কোয়েশ্চেন বোর্ডে অনেকবার আসছে, অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি? এটা আমার ধারণা সবাই পারবে। অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি? কোনটি অসংরক্ষণশীল বলের উদাহরণ? বাচ্চা লোক বলে ফেলেন দেখি, এবিসিডি চারটার মধ্যে কোনটা? গুড, সান্দ্র বল। সান্দ্র বল এবং ঘর্ষণ বল। সান্দ্র বল এবং ঘর্ষণ বল, এটাকেই আমরা কি বলতে পারি? এটাকেই আমরা বলতে পারি হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ, ঘর্ষণ বল এবং সান্দ্র বল। আচ্ছা, তাহলে এর পরের এমসিকিউটা একটু ভালো মনে হচ্ছে। অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে? কোনটির উপর নির্ভর করে বলো দেখি এবার, কোনটির উপর নির্ভর করে? দেওয়ান ফারদিন ভুল অ্যান্সার দিলি নাকি? দেখে তো তাই মনে হইল। মজার ব্যাপার হচ্ছে অসংরক্ষণশীল বলের মান পথের উপরও নির্ভর করে, অবস্থানের উপরও নির্ভর করে। অসংরক্ষণশীল বলের মান পথের উপরও নির্ভর করে, অবস্থানের উপরও নির্ভর করে। তাহলে হওয়া উচিত উভয়ই, দুইটার উপরেই নির্ভর করে, এটাই হওয়া উচিত, সেটাই হইছে। অসংরক্ষণশীল বলের মান পথের উপরও নির্ভর করে, রাস্তার উপরও মানে বিন্দুর উপরও নির্ভর করে, অবস্থান বিন্দুর উপরে নির্ভর করে, পথের উপরও বিন্দুর উপরও নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা চলে আসি ছোটবেলার পড়া।
লিটারেরি ছোটবেলার পড়া। বস্তুর বিভব শক্তি, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। তো এখানে বিভব শক্তির সবচাইতে সহজ বা একদম বস্তুগত পৃথিবীর এক্সাম্পলটা দেওয়া আছে, তোমরা সবাই জানো। যদি আমরা গুলতি ব্যবহার করে কোনো ফল টল পাড়তে চাই, তো ওই গুলতিটাকে টেনে পিছন দিকে নিয়ে আসা হয়। বা তীর ধনুকের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, তীরের মধ্যে ফলাটা বিধায় ওকে অনেক পেছনে ওকে টেনে আনতে হয়, তারপর ছেড়ে দিলে ও সাই সাই করে দৌড় দেয় অনেক বেশি জোরে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিভব শক্তি। বা স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি, স্প্রিংকে সংকুচিত করলেও কিন্তু স্প্রিং এর মধ্যে অনেক বেশি বিভব শক্তি সঞ্চিত হয়। ঠিক আছে, স্প্রিং এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়। ঠিক আছে, আচ্ছা, বিভব শক্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? বিভব শক্তিকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে। একটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। এই অভিকর্ষজ বিভব শক্তির চেহারাটা কিরকম? অভিকর্ষজ বিভব শক্তির চেহারাটা হচ্ছে, ওরে বাবা, অভিকর্ষজ বিভব শক্তির চেহারাটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি, বা অভিকর্ষীয় বিভব শক্তি ইজ ইকুয়ালস টু কি? ইজ ইকুয়ালস টু হচ্ছে mgh। তাহলে অভিকর্ষজ বিভব শক্তির সাথে সরণের সম্পর্ক কি? ডব্লিউ সমানুপাতিক এইচ। অভিকর্ষজ বিভব শক্তির সাথে সরণের সম্পর্ক হচ্ছে ডব্লিউ সমানুপাতিক এইচ। তার মানে অভিকর্ষীয় বিভব শক্তিটা কি করতেছে? অভিকর্ষীয় বিভব শক্তিটা হচ্ছে সরণের সমানুপাতিক। অভিকর্ষীয় বিভব শক্তিটা হচ্ছে সরণের সমানুপাতিক। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তির সূত্রটা কিরকম? স্থিতিস্থাপক বিভব শক্তির সূত্রটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। W is equals to half k x square. So এখান থেকে W is proportional to কি? W is proportional to হচ্ছে x square। সমানুপাতিকের মানে সরি, বর্গের সমানুপাতিক, সরণের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এই নাইমুন প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে, অনেক অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে, আচ্ছা, অভিকর্ষজ বিভব শক্তির এক্সাম্পলটা আমরা সবাই জানি। যদি কোনো একটা বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় ওঠানো হয়, এবং এইচটা কি? এইচটা অবশ্যই হচ্ছে বস্তুর ভর কেন্দ্রের উলম্ব সরণ। এইচটা অবশ্যই কি? এইচটা অবশ্যই হচ্ছে বস্তুর ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এম ভরের একটা বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠায় ফেলি, তাহলে অভিকর্ষজ বিভব শক্তির পরিমাণটা কি আসবে? অভিকর্ষজ বিভব শক্তি বা কৃত কাজের ভ্যালুটা চলে আসবে হচ্ছে এম জি এইচ। অভিকর্ষজ বিভব শক্তি বা কৃত কাজের পরিমাণটা হচ্ছে এম জি এইচ। তড়িৎ বিভবের সূত্রটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, ইনশাল্লাহ জানাই দিব নেক্সট ক্লাসে। তড়িৎ বিভব v ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আর, এইটা মোস্ট প্রবাবলি ছিল। মোস্ট প্রবাবলি সূত্রটা হচ্ছে v ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আর, v ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আর। ওকে, গেল অভিকর্ষজ বিভব শক্তির কথাবার্তা গেল। তারপরে আমরা সামনে চলে যাই, স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর বিকৃতি ঘটে, বিকৃতি ঘটার কারণে বস্তুর উপর কাজ সাধিত হয়, এই কাজ স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে, কি স্থিতিস্থাপক বিভব শক্তি বলে। এইটার এক্সপ্রেশনটা কিরকম আমরা জানি, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে ফাইন, তো এখানে জিনিসপত্রগুলো বুঝাই দেওয়া হয়েছে। স্প্রিং রিলেটেড আমার ধারণা আমরা যথেষ্ট পড়ালেখা করছি গত ক্লাস এবং আজকের ক্লাসের ভিতরে। গত ক্লাস এবং আজকের ক্লাসের ভিতরে আমরা মেলা পড়ালেখা করে ফেলছি। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি কেবলমাত্র এইচ এর উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। পথের উপর নির্ভর করে না, কেন করে না? তো খেয়াল করেন, এখানে আমি ভূপৃষ্ঠ থেকে সরাসরি এইচ উচ্চতায় উঠাইতে পারি। সরাসরি এইচ উচ্চতায় উঠাইলে
আমার স্থিতিশক্তির পরিমাণটা কত আসবে? স্থিতিশক্তির পরিমাণটা আসবে হচ্ছে কত? mgh। এখন আপনি মনে করলেন যে না, আমি এই বরাবর উঠাবো না, আমি বস্তুটাকে আনত তলে উঠাবো। বস্তুটাকে কিভাবে উঠাবো? বস্তুটাকে আমি আনত তলে উঠাবো। তো আনত তলে আপনি বস্তুটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাইলেন, তাইলে এই বস্তুটার ওজন এমজি কাজ করবে কোন দিকে? এমজি কাজ করবে খাড়া নিচের দিকে। অনুভূমিকের উপর লম্ব বরাবর একটা উপাংশ এমজি কস থিটা কাজ করবে, আর আরেকটা উপাংশ এমজি সাইন থিটা কাজ করবে ঢাল বরাবর নিচের দিকে। বস্তুটার সরণ কত? আমি ধরে নিলাম বস্তুটার সরণের মান হচ্ছে এস। ঠিক আছে, বস্তুটার সরণের মান কি? বস্তুটার সরণের মান আমি এস ধরে নিলাম। তাইলে এখন চিন্তা করেন, আপনি যদি আনত তলে হিসাব করতে চান, যে আপনার মনে হইলো যে আমি আনত তলে হিসাব করে দেখি কি হয়, সরি, আমি আনত তলে হিসাব করব। তাইলে আনত তলে হিসাব করতে গেলে আমরা কি লিখবো? আমরা লিখবো কৃত কাজের ভ্যালু ডব্লিউ ইকুয়ালস টু কি? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস কস থিটা। তো এফ এর বদলে আমরা কি লিখবো? এফ এর বদলে আমরা লিখবো হচ্ছে এম জি সাইন থিটা। আচ্ছা, এম জি সাইন থিটা লিখলাম, ইন্টু এস কস থিটা, ইন্টু এস কস থিটা। খুব ভালো কথা। এবার এই ত্রিভুজের ভিতরে চলে আসেন, এই ত্রিভুজের ভিতরে চলে আসেন। চলে আসলাম এই ত্রিভুজের ভিতরে, এই ত্রিভুজের ভিতরে চলে আসি আমরা। তাইলে এই ত্রিভুজের ভিতরে চলে এসে আমি যদি কস থিটার সূত্রটা লিখি, কস থিটা সমান আমরা কি জানি? কস থিটা সমান আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? হ্যাঁ, কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। না, কস থিটার সূত্রে আসলে লাভ হবে না। তো কস থিটার সূত্রে আসলে লাভ হবে না। আমরা কি করি? আমরা হচ্ছে সাইন থিটার সূত্রে চলে যাই। তাইলে সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দেয়ারফর সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্বের ভ্যালু কত? লম্বের ভ্যালু হচ্ছে এইচ। অতিভুজের ভ্যালু কি? অতিভুজের ভ্যালু হচ্ছে এস। দ্যাট মিনস এইচ ইকুয়ালস টু কি আসে? এইচ ইকুয়ালস টু আসে এস ইন্টু সাইন থিটা। এইচ ইকুয়ালস টু কি চলে আসে? এস ইন্টু সাইন থিটা। দ্যাট মিনস এই এস ইন্টু সাইন থিটা, এই দুইটা গুণ করলে আমরা কি পাই? এই দুইটা গুণ করলে আমরা পাই হচ্ছে এইচ এর মান। দ্যাট মিনস এফ এইচ কস থিটা। তো আলটিমেটলি ঘুরে ফিরে দেখেন সেই এইচ এর কাছেই ফেরত আসছে। আলটিমেটলি ঘুরে ফিরে কি হচ্ছে? আলটিমেটলি ঘুরে ফিরে এই এইচ এর কাছেই ফেরত আসছে। ওখানে থিটার অ্যাঙ্গেলটা দিয়ে কোনো লাভ হচ্ছে না। এমজি সাইন থিটাটা বুঝেন নাই? কেন এমজি সাইন থিটাটা বুঝেন নাই? আচ্ছা, এফ এস কস থিটা বল ইন্টু বলে, না না না, এটা আসলে এই জায়গাটায় আমার নিজেরই পছন্দ হয় না। এই লেখাটা, লেখাটা আসলে একটু ভুল হয়েছে। লেখাটা আমি একটু এডিট করছি। ব্যাপার হচ্ছে আনত তলে তো আসলে কস থিটা আসবে না, আনত তলে কোনো কস থিটা আসবে না। কৃতকাজ সমান কি হবে? বল ইন্টু সরণ। তাইলে বলের মানের জায়গায় কি বসাবো? বলের মানের জায়গায় বসাবো হচ্ছে এম জি সাইন থিটা। বলের মানের জায়গায় বসাইলাম এম জি সাইন থিটা, ইন্টু সরণের জায়গায় বসাইলাম শুধু এস। সূত্রটা এই পর্যন্তই, সূত্রটা এই পর্যন্তই। দ্যাট মিনস এখান থেকে এই যে এইটুকু, কোনটুকুর কথা বলতেছি ভাইয়া? আমরা এই যে এইটুকুর কথা বলতেছি। সবাই একটু খেয়াল করে দেখো যে এস সাইন থিটা, এই এস সাইন থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? এই এস সাইন থিটা ইকুয়ালস টু এইচ লেখা যায়। এই এস সাইন থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? এস সাইন থিটা ইকুয়ালস টু এইচ লেখা যায়। দ্যাট মিনস এখান থেকে লেখা যায় হচ্ছে এম জি এইচ। আলটিমেটলি দেখো, আনত তলেও যদি তুমি বস্তুটার কৃতকাজের মান হিসাব করতে চাও, আনত তলেও যদি তুমি বস্তুটার হিসাব করতে যাও কৃতকাজের মান, ওই ঘুরে ফিরে সেইটা এইচ এর উপরেই ডিপেন্ড করে। তার মানে কৃতকাজ বা অভিকর্ষজ বিভব শক্তি, কৃতকাজ বা অভিকর্ষজ বিভব শক্তি পথের উপর নির্ভর করে না। আপনি বস্তুটাকে ডিরেক্ট এই থেকে এইতে তোলেন, আর আপনি বস্তুটাকে আনত তলে এই থেকে ওইতে তোলেন, যতক্ষণ পর্যন্ত আপনি বস্তুটাকে একই উচ্চতায় তুলবেন,
যতক্ষণ পর্যন্ত আপনি বস্তুটাকে একই উচ্চতায় তুলবেন ততক্ষণ পর্যন্ত কৃতকাজের ভ্যালু যেভাবেই যাই না কেন, সেটা আনত তলে যাই অথবা লম্বালম্বি যাই, উলম্ব তলে যাই অথবা আনত তলে যাই, যেভাবেই যাই কৃতকাজের মান সবসময় কি হবে? কৃতকাজের মান সবসময় সেম হবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? চটজলদি একটু অ্যান্সার দিয়ে দাও। এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপচুয়াল কোশ্চেন, এটা তোমার সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে। সৃজনশীলের খতে আসার মতো এইটা একটা মানে ভালো উদাহরণ। সৃজনশীলের খতে আসতে পারে 2 নাম্বার, তোমাকে বললো ব্যাখ্যা করো এটা কিভাবে হয়েছে সেটা বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ছেলেরা কি বুঝে নাই নাকি? খালি মেয়েদেরই অ্যান্সার পাচ্ছি। আরে জিবিয়া আক্তার, ওর নাম কি আসলেই তাই? আরে একজনের নাম পাইছি, জিমিয়া আক্তার। হ্যাঁ, জিমিয়া আক্তার। এই যে নিচে, একটু নিচে পড়ে গেছে, সামান্য নিচে, এই যে আর একটু নিচে। হ্যাঁ, এই যে সেহরা, আমার মেলায় হারায় যাওয়া ছোট বোন। ঠিক আছে, মায়ের পেটের খালাতো বোন পাইছি। হ্যাঁ, ওকে, আসি। কি বলছে? 60 কেজি ভরের একজন ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উঁচু একটি চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত? আচ্ছা, তাহলে 60 কেজি ভরের একজন ব্যক্তি 20 মিনিটের, তো আমি এখানে কোনো কাজই দেখতেছি না রে। 20 মিনিটে তো আমি কোনো কাজই দেখতেছি না। 180 মিটার উঁচু একটা চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত? আমি যদি লোকটার বিভব শক্তি বাইর করতে চাই, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু, খাড়ার উপরে mgh করে দেন। ঠিক আছে, এখানে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 60 ইন্টু g এর মান হচ্ছে 9, সরি, g এর মান কত? g এর মান হচ্ছে 9.8 ইন্টু h এর ভ্যালু কি? h এর ভ্যালু হচ্ছে 180 মিটার। h এর ভ্যালু হচ্ছে 180 মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন, 60 ইন্টু 9.8 ইন্টু 180, 60 ইন্টু 9.8 ইন্টু 180 করলে আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে 105840, 105840, 105840 জুল। ক্লিয়ার এভরিওয়ান? সবাই বুঝতে পারছিস? সবাই বুঝতে পারছিস? একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ওকে, বিভব শক্তির মাত্রা কোনটি? যে কোনো শক্তির মাত্রা আর কাজের মাত্রা সেম, যে কোনো শক্তির মাত্রা আর কাজের মাত্রা সেম। তো কাজের মাত্রা যদি বাইর করি, কাজের মাত্রা কি? বল ইন্টু সরণ। তাইলে বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, সরণের মাত্রা হচ্ছে এল, দ্যাট মিনস এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, দ্যাট মিনস এইটা এম এল স্কোয়ার ইন্টু টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। সবাই অ্যান্সার করছিস, ভেরি গুড। আচ্ছা, পরের একটা গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে, 1 সেন্টিমিটার পুরুত্বের, আচ্ছা 200 গ্রাম ভরের মিটার স্কেলকে অনুভূমিক অবস্থান থেকে খাড়া করলে বিভব শক্তি কত? এইটা না আমরা একদম প্রথম দিন প্রথম ক্লাসে এরকম একটা অঙ্ক সলভ করছিলাম, যে প্রথম দিন প্রথম ক্লাসে এরকম একটা অঙ্ক আমরা সলভ করছিলাম, যে এরকম অনুভূমিক তলে একটা স্কেল আছে, অনুভূমিক তলে একটা স্কেল আছে। এবার এই স্কেলটাকে কি করলাম? উলম্ব তলে সোজা করে দাঁড় করাইলাম। এই অনুভূমিক তলে যে স্কেলটা ছিল, এই স্কেলটাকে উলম্ব তলে সোজা করে দাঁড় করাইলাম। কৃত কাজের মান কত সেটা হচ্ছে আমাকে বাইর করতে বলছে। তাহলে 1 সেন্টিমিটার পুরু আর 200 গ্রাম ভর, তাহলে তার উইথ হচ্ছে এইটা, এটাকে তুমি বি ধরে নাও। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার। আর এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 100 সেন্টিমিটার লিখবো না, বেসিক্যালি এল এর ভ্যালুকে আমি 1 মিটারই লিখবো।
এল এর ভ্যালুকে 1 মিটারে লিখবো, আর এই সেন্টিমিটারটাকে আমার নিয়ে যাইতে হবে হচ্ছে মিটারে, 0.01 মিটার। বুঝতে পারছিস আশা করি, 0.01 মিটার। আচ্ছা, এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে 200 গ্রাম। এম এর মান হচ্ছে 200 গ্রাম। তাহলে আমার বিভব শক্তির পরিমাণ কি আসবে? ইপি ইকুয়ালস টু কি আসবে? ইপি ইকুয়ালস টু আসবে হচ্ছে এম জি এইচ। আচ্ছা, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 200 গ্রাম, দ্যাট মিনস 0.2 ইন্টু জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 1/2 মাইনাস হচ্ছে 0.01/2, 0.01 ডিভাইডেড বাই 2। আশা করি তোরা বুঝতে পারবি। কেউ না বুঝলে এই বিয়োগ অঙ্কটা, এই বিয়োগের পোর্শনটা কেউ না বুঝলে আমাকে জানাইস। 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.5 মাইনাস 0.01/2। অ্যান্সার পাইলাম না তো। 9.79 মিললো না কে? 0.5 দেই নাই। 0.5 না দিলে কি করে মিলবে জিমি ভাই? 3 নাম্বারটা 970 আসে আমার, যদিও 970 ইন্টু 10⁻³ আসে। আমার আসে হচ্ছে 970 ইন্টু 10⁻³। 0.01। ঠিক আছে তো। অবশ্য পুরুত্বটা কি এখানে কোনো কাজে লাগবে? পুরুত্বটা কি আমার এখানে দরকার? মানে পুরুত্বটা কেন দিল? তখন তো ভর কেন্দ্র একটা উচ্চতায় ছিল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ভর কেন্দ্রের সরণ হিসাব করা লাগবে না? কি বুঝি নাই শুরু করছিস দুষ্টের দল। এই হচ্ছে বস্তুটা ছিল। এখানে বস্তুটার উচ্চতা কতদূর ছিল? বস্তুটার উচ্চতা ছিল হচ্ছে 0.01 মিটার। বস্তুটার উচ্চতা ছিল 0.01 মিটার। তাইলে এটার ভর কেন্দ্র কোথায় অবস্থিত? এইটার ভর কেন্দ্র অবস্থিত হচ্ছে উচ্চতার অর্ধেকে, দ্যাট মিনস 0.01 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান। এটা হচ্ছে ভর কেন্দ্রের আদি অবস্থান। এটা হচ্ছে ভর কেন্দ্রের আদি অবস্থান। তো এই আদি অবস্থান থেকে এটাকে এবার খাড়া করে সোজা করে দাঁড় করাইলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে শেষ অবস্থানের ভ্যালু কত হবে? শেষ অবস্থানের ভ্যালু হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। শেষ অবস্থানের ভ্যালু 1 ডিভাইডেড বাই 2 মিটার। আদি অবস্থানের ভ্যালু হচ্ছে 0.01 ডিভাইডেড বাই 2 মিটার। কিন্তু অঙ্কটার অ্যান্সার টু দি পয়েন্টে না পেয়ে মনটা একটু ব্যথিত হলো। অ্যান্সার কি দেওয়া আছে? 975 দেওয়া আছে। 970 আসে আর কি, মানে আমার লজিক্যালি আসতেছে 970। আমার যে ভ্যালুটা আসে এখান থেকে ক্যালকুলেশন করে আমার ক্যালকুলেশনটা আসে হচ্ছে 970.2। 970.2 ইন্টু 10⁻³ জুল। তো এখানে এইটাই সবচেয়ে ক্লোজ অ্যান্সার। এইটাই সবচেয়ে ক্লোজ অ্যান্সার, 0.975। বুঝতে পারছি? ওকে, ফাইন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি দূর না আগাই। এইটুকু পর্যন্ত আমরা থাকি। এইখানে আমাদের লেকচার নাম্বার 3 শেষ হচ্ছে। লেকচার 3 এন্ডস হেয়ার। ঠিক আছে। সো বাচ্চা লোক, আরো একটা ক্লাস আমরা করে ফেললাম, এবং আজকের ক্লাসেও আমরা মোটামুটি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজের উদাহরণ দেখছি, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের উদাহরণ দেখছি। ঠিক আছে, সো এই সব কিছু দেখছি। সো এর পরে আমরা সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল এগুলা নিয়ে কথাবার্তা বলছি। সুব্রত কুমার, সুব্রত কি লাগবে, কি
হচ্ছে দরকার সেটা একটু বলো সুব্রত। রিমন, অঙ্কটা ভালোই বুঝাই দিছি। আমার ঠান্ডা লাগছে, হ্যাঁ আমার ঠান্ডা লাগছে। রিমন কি বুঝো নাই? অঙ্কটা খুব সহজ ছিল। ফারদিন ডেলি ডেলি এসব হবে না, শিখবো জিতবোতে পোস্ট করিস, শিখবো জিতবোতে তোদের পোস্ট দেখতে চাই বেশি বেশি, ঠিক আছে? ক্লাস বুঝছিস, বুঝিস নাই, পারছিস, পারিস নাই, মানে পারিস নাই জাতীয় যে কথাগুলো থাকবে ওগুলো আমাকে বলিস, যে হ্যাঁ আমি তো পারি নাই ভাই, আপনি ক্লাসে কি পড়াইছেন, ওটা ডিরেক্ট আমাকে বলিস। আর ভালো ভালো কথাগুলো গ্রুপে যায় বলিস। আচ্ছা, যদি অনুভূমিক না বলে যদি ভূমির সাথে 90 ডিগ্রি বলতো তাহলেও একইভাবে করতাম। চ্যাপ্টার শেষ? না না, চ্যাপ্টার শেষ কেন হবে, চ্যাপ্টারে আরো অনেক কিছু আছে, চ্যাপ্টারে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? সংজ্ঞা তো অবশ্যই মুখস্থ করবেন, সংজ্ঞা মুখস্থ না করলে আপনি পরীক্ষার খাতায় সংজ্ঞা লিখবেন কিভাবে? অবশ্যই সংজ্ঞা মুখস্থ করবেন, ঠিক আছে বাইজিদ? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আই এম ব্লেসড, আই এম ব্লেসড, আমি ব্লেসড ফিল করছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। লাস্ট ম্যাচটা তো খুবই সহজ ছিল, ভরকেন্দ্রের স্মরণ, ভরকেন্দ্রের স্মরণ। তোরা মন খারাপ নিয়ে আমার ক্লাস করছস, আমার এতে দুঃখ নাই। আরে বেটা, আমি শরীর খারাপ নিয়ে ক্লাস নিতে আসছি, ঠিক আছে? আমি শরীর খারাপ দেখে, শরীর খারাপ নিয়ে ক্লাস নিতে আসছি। কি বলস তুই? এই এই চ্যাপ্টার কি 3 মাস ধরে পড়াবেন? পড়াইতে পারি, বলা যায় না। শুভ ভাই ওই পাশ থেকে তো আমাকে শিডিউলই ছাড়তেছে না। তবে এই সপ্তাহের বুধবারে একটা ক্লাস আমরা করব ইনশাল্লাহ। বুধবারে শুভ ভাইয়ের একটু কাজ আছে, সো বুধবারে শুভ ভাই ফ্রি থাকবে না, সো বুধবারে তোদের আমার সাথে ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? না না, আমি তো তোমার উত্তর দেখি শ্যামল বাবু, আমি তোমার উত্তর দেখি, সবার উত্তরই দেখি, সবার উত্তরই আমাকে দেখা লাগবে না? আকিবুর রহমান, ঠিক আছে, গ্রুপে ঢুকানোর দায়িত্ব আমার হাতে না, ওইটা রায়হানেরও হাতে নাই। রায়হানের হাতে আছে স্যানিটাইজার, আর আমার হাতে আছে টিস্যু পেপার। আরে মিলে গেল তো, স্যানিটাইজার টিস্যু পেপার। বাংলা পড়াবো নাকি? হিরণময় দাদা কোথায়? ঠিক আছে, ওকে, ঠিক আছে বাচ্চা লোক। আচ্ছা, তোমরা যারা গ্রুপে এখনো জয়েন করতে পারো নাই, তোমরা কাইন্ডলি 16780 16780 এই নাম্বারটায় কল দিও। এই নাম্বারটায় কল দিয়ে তোমার সমস্যার কথা জানাইও, ইনশাল্লাহ অ্যাড করে দেয়া হবে, ইনশাল্লাহ অ্যাড করে দেয়া হবে গ্রুপে। ঠিক আছে নাইম, থ্যাংক ইউ সো মাচ। গ্রুপে পোস্ট করিস, গ্রুপে পোস্ট করিস নাইম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আশা করছি ইনশাল্লাহ বুধবারেই দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, আল্লাহ সবাইকে